আপনি পদত্যাগ করতে যান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন। আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদের কথা বলার কোনো জায়গা নাই। ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিল, আমরা প্রথমে যে বলেছিলাম, আমরা দেশে এখন একেবারে স্পষ্টত দুইটা ভাগ হয়ে আছে, বিএনপি নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার। আমি কারোর পক্ষেই যেতে পারছি না, এই জন্য দুঃখিত। কারোর পক্ষে যাওয়ার সুযোগও নাই, বেশ কিছু কারণ আছে। আমি সমন্বয়ক একজন 3 কোটি টাকার গাড়ি দিয়া ঘোরে, এক সময় 150 টাকার শার্ট গাছ দিয়ে আন্দোলন করছে, 100 টাকা দিয়ে ফ্যান কিনতো, আর এখন তো সে একটা শার্ট গাছ দিলে লাগে তার 10,000 টাকা দামের। এগুলো তো আমাদের জনগণের টাকা তো আর বাইরে থেকে আসে না, এগুলো জনগণের টাকাই তারা ব্যবহার করতে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যে বা যাহারা এই মুহূর্তে দেখছেন, এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর সমালোচনা করলেন আন্দালিব রহমান পার্থ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তিনি বলেছেন যে আপনি দেশ পরিচালনা করতে না পারলে পদত্যাগ করে চলে যান না, আপনার জায়গায় অন্য একজন যোগ্য কোনো ব্যক্তি আসবে। তাই বলে এভাবে দেশকে ভঙ্গুর বানিয়ে আপনি যাবেন, এটা মেনে নেওয়া হবে না। এছাড়াও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যখন গুঞ্জন উঠেছিল প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন, তিনি বিভিন্ন ধরনের চাপ সামাল দিতে পারছে না পেরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, পদত্যাগের চিন্তা করছেন, এরকম একটা বক্তব্য রেখেছিল গণমাধ্যমে নাহিদ ইসলাম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পরে বেরিয়ে এসে তিনি এই কথা বলেন। এটারও কঠোর সমালোচনা করে আন্দালিব রহমান পার্থ বলেন যে এনসিপির নেতা নাহিদের মুখ থেকে কেন আমাদের শুনতে হবে যে আপনি পদত্যাগ করবেন? আপনি নিজ থেকেই তো বলতে পারেন বিষয়টি, জাতির উদ্দেশ্যে কেন, কি কারণে, কি হচ্ছে, সেগুলো আপনি না বলে এনসিপির নেতাদের দিয়ে বলাচ্ছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আন্দালিব রহমান পার্থ কি বলল প্রফেসর ইউনূসের সমালোচনা করে, আমরা সেটা দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। আপনি পদত্যাগ করতে যান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন। আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদের কথা বলার কোনো জায়গা নাই। আজকে নূর এখানে বসা নূর জানে, ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিল, আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই, তবে অন্তত পক্ষে আপনি 4-5 জন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা বোঝাতে পারে। কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই। আজকে আপনার যে উপদেষ্টারা আছে, তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে, কার দ্বারা ঠিক হচ্ছে। আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা? আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল, যেটা আমার ভাই রাশেদ বলে গেল, যে আর্মি। আজকে কেন আর্মির এভাবে কথা বলতে হয়? আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন, আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনূস সাহেব আপনি নিয়ে আসছেন। আজকে কষ্ট লাগে, আজকে কষ্ট লাগে। আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে? জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে। এটা কোনো ধরনের কথা? আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন? যে আজকে আপনি বলছেন আপনি সংস্কার করবেন। কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপিকে ভালো করার সংস্কার। দেখুন, এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রতি আমাদের দুর্বলতা আছে। আমি ব্যক্তিগতভাবে চাই, যদি এত বড় একটা সংসদ সামনে আসবে,
তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে, আল বি মোর দেন হ্যাপি, আই এম শিওর আমার এখানে যারা বয়স আছে তারা হবে। কিন্তু তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট, আমরা আর আওয়ামী লীগরা বা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিট আর ওপিট। ওনারা কোন কারণে এই কথা বলে? আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 লোক হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? বিএনপি কি 3টা জাতীয় সংসদ নির্বাচন, দিনের নির্বাচন রাতে করেছে? মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। বিএনপি আর আমরা রাজনৈতিক দল। আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট। আজকে বিএনপি 31 দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে, আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে, কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই। আপনাদের দম্ভ, আপনাদের অহংকারের জন্য। মনে রাখবেন, সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। আজকে ইউনূস সাহেব, আপনাকে আরেকটা কথা বলি, আপনার অ্যাসেট কি? ইউ আর নট আ পলিটিশিয়ান। আপনার অ্যাসেট ইন্টেগ্রিটি, আপনার ক্রেডিবিলিটি, আপনার অ্যাসেট। আজকে যখন আমরা দেখি আপনি কি আদমের লাইসেন্স নিচ্ছেন, আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে। আপনার ওখানে যে উপদেষ্টারা বসা, সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে, সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে। আপনার মন খারাপ, আপনি পদত্যাগ করতে চান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আপনি আজকে যে পারমিশনগুলি নিয়েছেন, এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আসলে আপনি নিতে পারতেন, কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার, আপনার ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না। এই জন্য আমরা বলতে চাই, আমরা জানি আপনি রাজনীতিবিদ না, আমরা জানি আপনার আশেপাশে রাজনীতি নাই। আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন, এই দেশে সব কিছু একটা লাইনের মধ্যে চলে যাবে। আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও, তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে, প্রশাসন কারা আসবে, কোথায় কি হবে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছু আপনি একটা কনফিউশন মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে। আজকে আমাদের কষ্ট লাগে, আমি রিপিট করতে চাই না, অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন। আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন, ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুগপৎ আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না। আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না, নির্বাচন দিলেই সবকিছু শেষ হবে না, বাট নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র, এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার। ইউনূস সাহেব 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই, আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন, মানুষ আপনাকে সবসময় স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। তাহলে আমি আগেও বলি ইউনূস সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক না। পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। আমার আজকের ভিডিওর সারমর্ম বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। দেখার অনুরোধ থাকলো, যদি না দেখেন সেই ক্ষেত্রে আপনি এর অর্থাংশ বুঝবেন এবং বিভ্রান্ত হবেন। আমরা দেশে এখন একেবারে স্পষ্টত 2টা ভাগ হয়ে আছে, বিএনপি নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার। আমি কারোর পক্ষেই যেতে পারছি না, এই জন্য দুঃখিত। কারোর পক্ষে যাওয়ার সুযোগও নাই। বেশ কিছু কারণ আছে, আমি কারণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করব। আপনাদের যদি আমার সাথে একমত হলেও জানাবেন, দ্বিমত হলেও সেই আপনাদের মন্তব্যের করে জানিয়ে দেবেন। প্রথমত ধরেন, আমি নিজে, আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি, তারেক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনে নির্বাচনে। আমি 5 তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান, অর্থাৎ ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের যদি প্রয়োজন হয়, তারা 5 বছর 10 বছর 20 বছর যতদিন ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই। আমি নিজেই বলেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা, এমনকি দেশের জাতীয় সঙ্গীত, দেশের গণতন্ত্র, এই কি বলে সংবিধান, এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা, সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু সংস্কার করার সুযোগ ছিল। এবং এটা মানুষ মেনেও নিতে এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করে।
কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি, আমাদের অনেক সমালোচনাও আছে এই সরকারকে নিয়ে। এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল, তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন। 5 তারিখের পরে আপনাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি, ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচণ্ড রকমের সচেতন এখন, এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে। 5 তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত 15 বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত। তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমরা ট্রানজিট বাতিল করেছি। তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে। আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি। তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে। তারা সেনা মোতায়েন করেছে, বিমান বাহিনী মোতায়েন করেছে, রাফায়েল মোতায়েন করেছে। আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি? আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই। আমাদের বন্দর এখনও তারা ব্যবহার করছে, তাদের ট্রান্সশিপমেন্ট আমাদের দিচ্ছে না, কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি। আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি? ফারুকি, তারপর এই আসিফ নজরুল, এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসেছি। সারা বাংলাদেশের আমার মনে হয় 95% মানুষ সবাই চেয়েছে, সবশেষ ছাত্ররাও চেয়েছে। ছাত্ররা যখন আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, মাহফুজ বলেন, আসিফ বলেন, নাহিদ বলেন, হাসনাত সার্জিস, সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বটা এখন নাই, কিন্তু সেই দূরত্ব কেন তৈরি হয়েছিল? এই আসিফ নজরুলকে কেন্দ্র করে। এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে, প্রথমা প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে। আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো, বুঝার পরে তারপরে ডক্টর ইউনূসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে। এমনকি ডক্টর ইউনূস এখন পর্যন্ত গত 10 মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন? তিনি মনে হয় খোঁজই রাখেন না। বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো না, তিনি আর যায়ও না, আসেও না। আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন? গেল 10 বছর, এই 10 মাস যদি হিসাব করেন, এই দেশে চাঁদাবাজি হচ্ছে, এই দেশে ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবই হচ্ছে। কোনো কিছু কি বন্ধ আছে? এখন বিএনপি ক্ষমতায় থাকে, সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে, যাই হোক, যেটাই ঘটুক, এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? একটা নর্মাল একটা ধরেন 111 সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন? পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে, অন্ধকার যুগের অবস্থা। আপনি বন্ধ করতে পারেন, এর দায় আপনি নেবেন না? কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি? হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারবো না, আমি থাকবো না। তো গার্লফ্রেন্ডের সাথে মানে মান অভিমানের বিষয় না তো, না, এটা দেশ চালানোর ব্যাপার। আপনি পারবেন না? এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল, এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে? এটা তো হইতে পারে না। আপনাকে কঠোর হওয়া উচিত ছিল, কিন্তু এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপর দাঁড়াবেন, সেই সুযোগ আপনার হাতে নাই। কারণ আপনারা এই গেল 10 মাসে যেই সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই। জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি, মনে হয় গায়ে সুরসুরি লাগে ওনাদের। আরে ভাই, জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন? আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা করলে তার গায়ে লাগে। ভাই, কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত? আমাদের বলেন। জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের লেখা না, জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না। এটা 1905 সালে বঙ্গভঙ্গ রদের সময়। বঙ্গভঙ্গ কি? আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলার থেকে আমরা আলাদা হব, আমরা এখানে সব ওই অচ্যুত শ্রেণীর হিন্দুরা, গরিব মুসলমানরা, আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে, স্কুল হবে, প্রতিষ্ঠান হবে, আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য, এগুলো হইতে দেওয়া যাবে না। এই জন্য কলকাতার দ্বিকেন্দ্রীকরণ হবে বাংলাদেশের ঢাকায়, এটা তারা হইতে দিতে চায় নাই। যে কারণে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের পক্ষে সে কি বলে পতিতা ব্যবসায় আপনার এই যে রবীন্দ্রনাথ সেই করলো, লিখলো এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে, সুর আনলেন চুরি করে। মিথ্যা কথা এটা, বলেন মিথ্যা কথা কিনা?
তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করেছে এমন একজন মানুষের একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত বানিয়ে ফেললেন। এটার বিরুদ্ধে কথা বলে সমস্যা আছে নাকি? গায়ে লাগে না। আপনি করেছেন কি? ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন? ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই, তো কি করলেন? কোন জায়গায় কি হয়েছে আমরা 10 মাসে একটা জায়গায় বলেন। এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে হইল। আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না। এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে, সেটার আউটপুট আসলে কি আমরা জানি না, এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না। চলছে তাদের মতো করে। কোনটার বিচার? একটা জিনিসের দেখেন, আমি আজকে এই গত 10 মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি, আমার যত জায়গায়, আমি সবার নাম বলছি না, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন, আরেকজনের ক্ষমতায় বলেন, আরেকজনকে অনুরোধ করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে আমার তদবির করতে হয়েছে। কেন জানেন? এখনো পর্যন্ত, এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এরা মিলে যে নাটকগুলো সাজাত, সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয়, আবার স্টে অর্ডার দিয়ে দেয়, জেল গেট থেকে আটক করে। এই ঈদের আগের 1 সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে। এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন, এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই? এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই? এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি? আপনার মনে হলো যে না এরা আপনার শত্রু, টাচই করলেন। আর ভাই আমি কে? আমি এই দেশের কি একটা তেলা পোকা? আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুকরিয়া আপনাদের বলে রাখি, এগুলো একসময় জানবেন, আমি সবার নাম নিচ্ছি না, এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা করেছে, নানান ধরনের সহযোগিতা। আমার এই কোরবানির ঈদের মধ্যে একজন বললো ভাই আমি কয়েকটা গরু দেবো আপনার। তো ওই ভদ্রলোক, উনি যেহেতু ওনার নাম প্রকাশ করতে চান, আমি নামটা বলছি না, আমার বললো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন। আমার গ্রামে গরিব মানুষ আছে, কিন্তু তারপরেও তাদের খাওয়ার সুযোগ আছে, তারা যারা একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটা কি হবে? আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে, ওদেরকে আপনার গরুগুলো দেন। দিয়েছি, সেটা পাঠানো হয়েছে, সেটা পেয়েছে, কারা পেয়েছে সেটাও আপনারা একসময় জানবেন। তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে, কাউকে পেরেছি কাউকে পারি নাই, চেষ্টা করেছি। এটা আমি চেষ্টা করব কেন? এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল। 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে জঙ্গি নাটক, এই নাটকের সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল, তারা আজকে আপনার পাশে থাকতো। আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই। কোথায় হয়েছে আমার বলেন? কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করবো? করেন নাই তো। তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে, আপনারা কিছু করেন না। আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মনে 5-6 বার বললাম যে আমার মামলাগুলো করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এখনো নেয়নি। এবং আজকে বললাম না, আজকে বলার পরেও তারপরও নেবে না, এরা কোনো পদক্ষেপ নেবে না। সমস্যা কি? আমার মামলা শেষ হলে আপনার যা বলবো ভাই আমার উপদেশটা বানান, আপনার মনে হয় সেটা করতাম না তো। কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন, কোনো কাজ করেন নাই আমাদেরকে নিয়ে। আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি, আমরা এই দেশের যারা এই 15 বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে। এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায়, এই নির্বাচন প্রতিহত করতে হবে, আমি এটা বলবো কেন? বলবো কিসের জন্য? আরে ভাই বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপি যদি আমারে নিয়ে ওই যে 2 দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট, এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে 8-10টা লোক নিয়ে আমারে নিয়ে পিনাকি ভট্টাচার্য নিয়ে তারা ঝাড়ু মেশিন, জুতা নিক্ষেপ টিক্ষেপ এগুলো করেছে। তো সালাউদ্দিন মিয়া তুমি আমারে নিয়ে এগুলো একটা লাভ নাই, তো আরও করো, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা সত্য এটা বলবো, সারা দেশে চলছে তো চাঁদাবাজি। এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়ে তারপরে বলে যে আমি কিছু দেখি না, ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না? মানুষ আপনাদের দেখছে, আপনি কি করছেন সেটা দেখছে। আমি অস্বীকার করবো না চাঁদাবাজি চলছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে, তো আমি শুধু উনি না, বিএনপির অনেকের নামে এরকম, আমি নামটা বললাম না, অনেকের নামে এরকম অভিযোগ আসে, আমি স্কিপ করি এগুলো। যে ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা। আপনি কি জানেন
সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নখ উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ। তারপরেও সে আওয়ামী লীগ করেনি, বিএনপি করেছে। নারায়ণগঞ্জের একজনকে দেখেন না, এই যে জাকির খান, দেখে এখন মনে হয় বোধহয় অ্যাবনর্মাল চলাফেরা করছে। জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে। এই যে ওর নাম কি, শামীম ওসমান আছে না, আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা, তারপরে খুব ভাবসাব নিয়ে চলেন, খুব ভদ্রভাবে সুন্দর করে কথা, আপনাদের মতো কোনো বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে, কেউ শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই। জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল। আজকে তাকে দেখছেন, ভাই 5 তারিখ না আসলে সে জীবনে কোনদিন জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না। তো এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসেছে জেলখানায়, সে যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু। অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে। এই যে ইয়ের সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি, ওর নাম কি, ফারাবি। এই ফারাবির মানে ওর কথাবার্তা শুনলে বুঝে যে অ্যাবনর্মাল আচরণ করছে। এমনি হয় নাই তো এগুলি। জীবনের অনিশ্চয়তা, জীবনে কোনোদিন বের হইতে পারবে কিনা এটা জানতো না। অর্থাৎ হুট করে বলে ফেললেই হলো না চাঁদাবাজি করে নাকি সেটা বলেন। এখন যে সরকারটা চলছে, এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি, নাই মানে করছে না, হচ্ছে না, হচ্ছে তো। তো আপনি বিএনপির খালি দোষ দিয়ে লাভ কি? এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপির চাই না আরেকটারে চাই? আমরা তো চাইছিলাম ভাই, আমরা চেয়েছিলাম সেটা যদি আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলে সেভাবে যেত, কোনো সমস্যা ছিল না। দেদারসে আপনার টাকা পাচার হচ্ছে, মানে কোনো এই দেশটার এখন কোনো মা বাপ নাই, যেই জায়গায় মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি। তো এটা যদি চলতে থাকে তার চাইতে তো একটা স্টেবল একটা সরকার আসা উচিত যে দায় নেবে। আপনার এখানে দায়টা নেবে কে? সব দায় এসে পড়বে হচ্ছে স্টুডেন্টদের ঘাড়ে। সব তো আপনি এই যে আইজিপি, নিজেও তো ইউএস এর সিটিজেন, উপদেষ্টা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না। তো এগুলি তো চলে যাবে, এগুলি তো কোনো সমস্যা নেই। ছিল বাইরে এসছে, আবার কয়েকদিন খেয়ে নিয়ে তারপর চলে যাবে। দায় তো কেউ নেবে না, দায় নেওয়ার চিনিও না। আমি বিশ্বাস করেন, আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ, আমার যদি বলেন 4 জন মন্ত্রী উপদেষ্টার নাম আমি বলতে পারবো না, কসম করে বলছি আমি বলতে পারবো না। আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না। তো এদেরকে আমরা চিনি না, এরা কোনো খবর নাই, খোঁজ নাই, কোনো কিছু নাই। আপনি এদেরকে দিয়ে তারপরে দেশ চালাবেন, দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই। সমন্বয়ক একজন 3 কোটি টাকার গাড়ি দিয়া ঘোরে, এক সময় 150 টাকার শার্ট গাছ দিয়া আন্দোলন করছে, 100 টাকা দিয়ে ফ্যান কিনতো, আর এখন তো সে একটা শার্ট গাছ দিলে লাগে তার 10,000 টাকা দামের। এগুলো তো আমাদের জনগণের টাকা তো আর বাইরে থেকে আসে না, এগুলো জনগণের টাকাই তারা ব্যবহার করতে আছে। এই বুড়া মানুষটাকে বুড়া বইলা আপনারা ভাবতেছেন খেপায়া তুলবেন নাকি খোঁচা মাইরা ওনাকে বিদায় করতে চাইবেন? ওই যে একবার বলছিল যে আমি বিদায় নেবো, আমি আর থাকুম না, ওইটা নিয়েই আছেন এখনো দেখি অনেক ওইটা নিয়েই কথা বলে যে কেন গেল না উনি। ওনারা চিনেন? এই বুড়া মানুষটা কিন্তু পাক্কা শেয়ানা, কি যে গেম খেলে বুঝেন না। বুড়াটারে বুঝতে পারবেন এই সামনে আর কিছুদিন পর, এই জুলাই সনদপত্র ঘোষণার পরই বুড়াটারে বুঝা ফেলাইবেন আপনি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সোজা মানুষ না ভাই, সহজ মানুষ না। দেখতে যতখানি নরম মনে হয় ততটা নরম না, ভিতর থেকে ভীষণ শক্ত। এবং ওনার ব্রেন যেভাবে চলে ভাই, আমাদের ইয়াংদের ব্রেনও এইভাবে চলবে না। দেখেন সারা বাংলাদেশে একটা অভিযোগ শুনতেছেন না ভাই, চাঁদাবাজি হচ্ছে, পুলিশ কেন ঠেকায় না, আর্মি কেন ঠেকায় না? আর পুলিশের মদত ছাড়া কি চাঁদাবাজি হইতে পারে? প্রশাসন হেল্প করতেছে না এই জন্য যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাই পুলিশ প্রশাসন খুব একটা ধরপাকড় করতেছে না, আর্মিও ধরপাকড় করতেছে না। আর্মিও বুঝা ফেলাইছে যে বিএনপি ক্ষমতায় আসবে, এখন থেকেই তাদের সঙ্গে তাল মিলাইয়া চলার চেষ্টা করতেছে। হ্যাঁ, এখন থেকেই তাল মিলাইয়া চলার চেষ্টা করতেছে। এইটাই কিন্তু আমরা বুঝতেছি। আসলে তা না, কিন্তু এই যে 8-9 মাস 10 মাস যা ঘটে গেছে, এটা ঘটতে দেওয়া হয়েছে, ইচ্ছা কইরা এটা ঘটতে দেওয়া হয়েছে ভাই, ইচ্ছা কইরা। কারণ এগুলা যদি না ঘটে মানুষের তো চোখ খুলবে না, এটাই একটা রাজনীতি। মানুষের চোখ খোলার জন্য এই সময়টা দেওয়া হয়েছে। আর এই 8-9 মাসে মানুষের চোখ খুলছে, কানের পর্দা খুলছে ভাই, কানের মধ্যে এখন ঢুকতেছে, ভালো মন্দ বুঝতে পারতেছে, চোখেও ভালো মন্দ দেখতে পাচ্ছে। ভালো আর মন্দের এই দুধ আর পানি আলাদা করার জন্যই এই সময়টা দেওয়া হয়েছে। এটাই শেয়ানাগিরি ভাই, এটাই শেয়ানাগিরি। দেখেন
যে যেভাবে পারতেছে ওনার সমালোচনা করতেছে, কিন্তু ওনার কি সুনাম কমতেছে? মোটেও না, দিন দিন ওনার সুনাম বাড়তেছে। কিভাবে বাড়লো? ওই সিচুয়েশনটা উনি তৈরি করে দিচ্ছেন। ওই যে প্রথম থেকেই যদি ধরপাকড় শুরু করে দিত ভাই, ওই পরিস্থিতি তৈরি হইতো না, আপনাদের চোখ খুলতো না। সবাইকে দেখাই দিচ্ছে, দেখো একদল ক্ষমতা থেকে চলে গেছে, আর যে দল ক্ষমতায় আসবে তাদের কার্যকলাপ গুলা তোমরা নিজের চোখে দেখো। যার জন্য ওনার ভাষণে উনি বলছেন না যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন কসম কাটাবেন, ওয়াদা করবেন যে আমাদের জন্য কি করবেন, জুলাই সনদপত্রে যা ঘোষণা করা হইলো তা কি রক্ষা করবেন, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কি আপনারা বুকে টাইনা নিবেন নাকি তাদেরকে শত্রু বানাবেন, কোনটা? এসব ওয়াদা যারা করবে তাদের কি ভোট দিবেন? আর এইসব ওয়াদা কিন্তু অলরেডি করা শুরু হয়ে গেছে। জামাতে ইসলাম এসব ওয়াদা করতেছে, এনসিপি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করতেছে, এই কসম কাটতেছে, ওনারা এই ওয়াদা করতেছে। ওয়াদা যারা করতেছে না তারা কি বলতেছে যে আমাদের সঙ্গে আছে সবচেয়ে বেশি দল, ওনাদের সঙ্গে নাকি 50টা 60টা দল আছে। আসলে ভাই ব্রাদার, আপনারা খেয়াল করে দেখেন, কিছুদিন আগে আমি নিজে দেখছি একটা অনুসন্ধানী রিপোর্ট, এক সাংবাদিক ভাই একটা অফিস খুঁজা বেড়াইতেছে, একটা পার্টি, নতুন পার্টি যাদের নিবন্ধন হয়েছে, ওই নিবন্ধন নিয়ে উনি খুঁজা বেড়াইতে বেড়াইতে কোথায় মালিবাগ চৌধুরী পাড়া যায় এক বাড়ির মধ্যে অফিস পাইছে, মানে ঘরের মধ্যে অফিস। ওইখান থেকে ফোন দিছে যে আপনার অফিসের সামনে তো আমি দাঁড়ানো, এটা কি আপনার অফিস? এটা তো আমি দেখতেছি বাসা বাড়ি। তখন কইতেছে না না, আমরা তো অফিস খুঁজতেছি, খুব তাড়াতাড়ি অফিস নিয়ে নেবো, তখন আপনি আইসেন। টেলিফোনে শুনাইতেছে কিন্তু ওই প্রতিবেদক। চিন্তা করছেন, যার জন্য এত দল হয়েছে ওরকম দলও আছে, ওগুলা কাউন্ট করলে হবে না। দল তো হাতে গোনা কয়েকজন ভাই, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, চরমনাই, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এই তো আরো কয়েকটা দল আছে ভাই। সবকিছু এখনো মুখস্থ হয় নাই আমার, ধীরে ধীরে মুখস্থ হবে। কিন্তু আমি এই 6-7টা দলকে ইম্পর্টেন্ট মনে করি। কিন্তু অনেক দলই আছে, যেমন জাতীয় পার্টি, ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দল। কিন্তু এই দলটি বর্তমান যেমন ভূমিকা, খুব প্রতিবাদী কিন্তু জিএম কাদের সাহেব বর্তমানে ফ্যাসিবাদ বলতেছে বর্তমান সরকারকে। কিন্তু এরকম যদি 16 বছর বলতো, এই দেশের ভাগ্যটা অন্যরকম হইতে পারত। গত 16 বছর কোনো বিরোধী দল তৈরি হয় নাই। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা বিরোধী দল তৈরি করে না, ওই যে পোষা বিরোধী দল তৈরি করে, পোষা পাখির মতো। তোতা পাখিরে যা শিখাই দিবেন তাই তো বলবে, সেই পোষা পাখি পালে তারা, অরিজিনাল কোনো বিরোধী দল তৈরি করে না। বিরোধী দল ছাড়া ভাই এই দেশে রাজনীতি করতে পারবেন না, শক্ত বিরোধী দল লাগবে। বিরোধী দল ছাড়া প্রধান দলের কোনো ভ্যালু আছে ভাই? নেগেটিভ পজিটিভ থাকতে হবে। এই পৃথিবীতে যা কিছু দেখেন নেগেটিভ পজিটিভ জোড়া জোড়ায় থাকতে হবে, তাই দলের সাথে বিরোধী দলও থাকতে হবে, এটা মনে রাখেন। আর আমি কেন বললাম বুড়াটা পাক্কা শেয়ানা, এখন তো বুঝতে পারছেন। উনি কিন্তু খুব ঠান্ডায় মাথায় দেশের মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছেন। ওই যে মনে আছে উনি বলছিলেন যে এই দেশের রাজনীতিবিদরা আমার সামনে এসে এক কথা বলে, বাইরে যায় আরেক কথা বলে, মানে ডবল ফেস। এই ডবল ফেসের মানুষগুলাকে সামনে নিয়ে আসবে, এই জুলাই মাসেই সামনে নিয়ে আসবে। এই জুলাই সনদপত্রের মধ্যেই তাদের মুখোশ খুইলা দিবে। এই দেশের রাজনীতিবিদরা যে ডবল ফেসের, ভিতরে এক কথা বাইরে এক কথা, এই দেশের রাজনীতিবিদরা যে ভিতরে একরকম বাইরে একরকম, ওই মুখোশটা খুলে দিবে ভাই। একেবারে চেহারা থেকে না নেকাবটা সরায় দিবে, চিনায় দিবে রাজনীতিবিদদেরকে। এই যে ডিসেম্বরে নির্বাচন না দিলে বিএনপি যে মাইনা নিবে না, এটা উনি ভালো করেই জানেন। বিএনপি জীবনেও মানবে না। মানামানি তো ভাই পুরা মান সম্মান খোয়ানো। কারণ কি, ওনারা এই পর্যন্ত যে কয়টা রাজনীতি করছে এই গত 10 মাসে, যা কিছু বলছে কোনোটাই গ্রহণযোগ্যতা পায় নাই, না সরকারের কাছে না আম পাবলিকের কাছে। হ্যাঁ, ওনার দলের কাছে ওনারা পাইছে, কিন্তু আমাদের আম পাবলিকের মন মানসিকতা ওনারা যাচাই করার চেষ্টাও করে নাই, পাত্তাও দেয় নাই। আমরা আমাদের মতো চিৎকার করে যাইতেছি, ওনাদের কাজ ওনারা করতেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি? সম্মানিত বন্ধুগণ, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যে বক্তব্য রেখেছে সেটি একেবারে সঠিক কথা বলেছেন তিনি। আমি মনে করি এই বিষয়ে ভাবা দরকার। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক সময়ে দেশ যেভাবে পরিচালনা করতেছে, বা তার দেশ পরিচালনায় কেউ সেরকম সন্তুষ্ট নয়। যে আশা, যে প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতা দিয়েছিল দেশের মানুষ, দেশের জনগণ, সেই আশা প্রত্যাশা পুরোপুরিভাবে পূরণ করতে পারেনি, কিংবা আশা কিংবা প্রত্যাশা
পূরণে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটি অনেকের দাবি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন? আপনারাও কি মনে করছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেনি, মানুষকে আশানুরূপ ফল দিতে পারেনি, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি? আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।